ছোটবেলায় স্কুলে ভাব সম্প্রসারণের সেই বিখ্যাত লাইনটা মনে পড়ে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ওপার কহেন তাই দীর্ঘশ্বাস ছাড়ি, এপারেতেই সর্বসুখ বিশ্বাস আমারই। আমাদের কারো কারোর কাছে নিজের দেশটা হলো সব থেকে খারাপ, আর বিদেশটা হলো সব থেকে ভালো। বিশেষ করে যাদের জীবনে লুকিয়ে থাকা, পালিয়ে যাওয়া, নিজেকে অতি চালাক প্রমাণিত করার প্রয়োজনীয়তাটা বেশি বলে মনে হয়। তাছাড়া বিদেশটাকে টিভি বা সিনেমার পর্দায় দেখা এক মায়াবী জগৎ বলে তারা মনে করে। অথবা যারা ভাবে একবার লুকিয়ে চুরিয়ে বিদেশের মাটিতে পা রাখতে পারলেই কেল্লাফতে, গোলাপের পাপড়ি বেছানো রাস্তায় হাঁটা যাবে। তাই নাকের তলায় গোঁফের রেখা দেখা দিলেই লুকিয়ে চুরিয়ে বিদেশ যাত্রার মতলব ভাঁজার প্রবণতাটা এখন ঘরে ঘরে। লাগে টাকা, দেবে গৌরী সেন। মালদার বাবা না থাকলে কি হয়, সহজ কিস্তিতে ঋণ দেবার জন্য ব্যাংকগুলো হাতে গুড়ের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই সুযোগে আঙুল ফুলে কলা গাছ হয়ে চলেছে ইমিগ্রেশন কনসালটেন্ট নামে রাতারাতি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিছু ভুঁইফোড় এজেন্টদের, যাদের হাত কিন্তু অনেক লম্বা। কিন্তু সবকিছু জেনে শুনেও সরকার বাহাদুর নির্বিকার। তেনার ঘুম ভাঙে যখন এইসব ইল্লিগাল ইমিগ্রেন্টসদের হাতে পায়ে লোহার বেড়ি পরিয়ে বস্তায় পুড়ে দেশে এনে লাদাই করে নামিয়ে দিয়ে যায়। তখন আশেপাশে ঘটা এমনই কিছু জ্বলন্ত ঘটনাগুচ্ছের জীবন্ত সাক্ষী আজকের গল্প প্রবাসী। এই কাহিনী পাঞ্জাব হরিয়ানার সদ্য ঘটা কিছু সত্য ঘটনার ছায়া অবলম্বনে রচিত। গল্পটি শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শোনা যাক তবে আজকের গল্প প্রবাসী। সবুজ ধান খেতে ঘেরা পুরন্দরদের গ্রামের খামার বাড়িটাতে আজ বিশাল এক মহোৎসবের আয়োজন করা হয়েছে। বাড়ির সামনে রঙিন মেরাপ বাঁধা হয়েছে। সেখানে অতিথি সেবার বিশাল আয়োজন, আড়ম্বর চোখে পড়ার মতো। তার পাশে আর একখানা ছোট মেরাপ বেঁধে সেখানে রান্না বান্নার আয়োজন করা হয়েছে। বিশালাকার গান বাক্স আর চোঙা লাগিয়ে তাতে কর্ণবিদারিত স্বরে ফিল্মি গান শোনানো হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরা ছুটোছুটি করে খেলা করছে। সকাল থেকেই গ্রামের কিছু নেড়ি কুকুর আর ভবঘুরের দল গেটের বাইরে এসে খাবারের আশায় ভিড় জমিয়েছে। পাড়া প্রতিবেশীদের উঠতি বয়সী মেয়েরা সাজুগুজু করে শাড়ি পরে নারী সেজে ব্যস্ত পায়ে ঘোরাঘুরি করছে। চারিদিকে বেশ একটা খুশি খুশি ভাব। গেটের সামনে পুরন্দরের বাবা স্বয়ং চুনুট করা জল ধাক্কা পাড়ের মিলের ধুতি, গিলে করা আদ্দির পাঞ্জাবি আর পায়ে কোলাপুরি চপ্পল পরে তার বাড়ি পৌঁছবার অপেক্ষায় হাসি মুখে অধীর আগ্রহে অপেক্ষা করছে। পুরন্দরের মাকে দেখা যাচ্ছে চওড়া জরিপারের ঢাকাই জামদানি শাড়ি পরে কাজের লোকেদেরকে বকাঝকা করতে ব্যস্ত। নব্য ফাগুনের দক্ষিণা হাওয়ায় ভেসে আসছে নানা সুস্বাদু রান্নার জিভে জল আনা লোভনীয় সুবাস। বেলা বাড়তে হাতে মিষ্টির বাক্স নিয়ে এক এক করে অতিথি সমাগম হওয়া শুরু হয়েছে। কেউ আসছে 2 চাকায়, কেউ 4 চাকায়, কেউ টোটো চেপে, আবার কেউ বা শ্রীচরণে সুভরসায়। সবাই জানে যে বহুদিন পরে গ্রামে এমন একটা বিশাল মাপের মৎসবের আয়োজন করা হয়েছে। এসবের হোতা অবশ্য পুরন্দরের হুজুকে বাবা, সদ্য অবসরপ্রাপ্ত সদর থানার সেকেন্ড অফিসার যোগিন্দর শর্মা। তারই দেশের খামার বাড়িতে এই মৎসবের আয়োজন। তাও আবার দেশে বিষয় নয়, তার একমাত্র সন্তান পুরন্দর আমেরিকা থেকে এতদিন বাদে দেশে ফিরছে বলে কথা। তাদের 14 গোষ্ঠীর কেউ কোনোদিন তো দূরে থাক, এই মহল্লার কেউ কোনোদিন আমেরিকা কেন কস্মিনকালে বিদেশেই যায়নি। তার ছেলে নিঃসন্দেহে পরিবারের মুখ উজ্জ্বল করেছে। মহল্লায় তাকে এখন সবাই এক নামে চেনে।
সে যে শুধু একজন উপকারী পুলিশ অফিসার ছিল শুধু তাই নয়, বা সেই কারণে নয়, তার ছেলে আমেরিকায় গেছে বলে তার পরিচিতি এখন দিকে দিকে আরো অনেক বেশি ছড়িয়ে পড়েছে। তবে বাপ মায়ের একমাত্র সন্তান হলে যা হয় আর কি। অতিরিক্ত আশকারা পেয়ে শিশুকাল থেকেই পুরন্দর নিজেকে একজন হবু পুলিশ অফিসার বলে মনে করত। তার ধারণা ছিল বাবা অবসর গ্রহণ করলে তার পুলিশের চাকরি একরকম বাধা, তাই তার কোনো অপকর্মই অপরাধ বলে গণ্য হবে না। কথায় কথায় সে সবাইকে তার বাবা পুলিশ অফিসার এই বলে শাসাত। কলেজে পড়ার সময় সে থেকে থেকেই কোথাও যেন বেপাত্তা হয়ে যেত। 2-4 দিন পরে বাড়ি ফিরে এসে বলতো সে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। তবে সেখানে সে যে কি করে বেড়াতো তা তার বাবা মার জানার বিশেষ কোনো আগ্রহ বা সময় সুযোগ কোনোদিনই ছিল না, যার ফলে তার অনেক অপকর্মই আড়ালে আবডালে থেকে যেত। বাবা পুলিশ অফিসার বলে ছোটখাটো বিষয়ে কেউ খুব একটা অভিযোগও করত না। কলেজের ফাইনাল পরীক্ষায় পরপর 2 বছর ফেল করার পর পুরন্দর বাবাকে বলেছিল এখানকার কলেজে সে মন বসাতে পারছে না। আসলে এই নির্বোধ এদেশের শিক্ষক আর শিক্ষা ব্যবস্থা, তাই এখানে তার পড়াশোনা হবে না। সে বিদেশে গিয়ে পড়াশোনা করে ঠিক একটা চাকরি খুঁজে দেবে। বাবা যেন তাকে কিছু আর্থিক সাহায্য করে। এ ব্যাপারে জগিন্দার কিন্তু তার ঘোরতর বিরোধী ছিল। ফলে কি হয়, জাঁদরেল পুলিশ অফিসারও রাতে বাড়ির বিছানায় উঠলে বউয়ের কাছে চুহা বনে যায়। এখানেও তার ব্যতিক্রম ছিল না। কল্যাণীর চাপের কাছে নতি স্বীকার করে শেষে জগিন্দারকে অপারক হয়ে হাল ছেড়ে অগত্যা ছেলের সেই বিদেশ যাত্রার প্রস্তাবে রাজি হতে হল। তবে তার চাহিদার টাকার অঙ্কটা তখন উজ্জ্ব ছিল, তা অবশ্য প্রকাশ পেল অনেক পরে। ইতিমধ্যে বছর 5 আগে পুরন্দর বাড়ি থেকে পালিয়ে কলেজে একই ক্লাসে পড়া মা বাপ মরা সমবয়সী একটা মেয়ে পায়েলকে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর লেপন করে বিয়েও করে। জগিন্দার প্রথমটাতে ঘোরতর আপত্তি করলেও স্ত্রী কল্যাণীর চাপাচাপিতে শেষে সে তার ছেলে বউকে ঘরে তোলে ঠিকই, কিন্তু এক অতি অনাড়ম্বর ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে। সেই অর্থে 2-1 আত্মীয় স্বজন ছাড়া কাউকেই সেবার এসে আমন্ত্রণ করতে পারেনি। সুতরাং এবারে পুরন্দরের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত এই মহোৎসবটা সেই অর্থে তার বিয়ের আমন্ত্রণের পরিপূরক বলেই ধরে নেওয়া যেতে পারে। তাছাড়া তার আর কেই বা আছে, তার যা থাকবে তা তোই সবেধন নীলমণি শিবরাত্রিরে সলতে পুরন্দরের জন্যই থাকবে। তাই সে মন থেকে তাকে ক্ষমা করে দিয়েছে। ভেবেছে ললাটের লিখন কেই বা খণ্ডাবে, যেমন কর্ম তেমনি ফল মিলবে, সে মাঝখান থেকে ভিলন হয়ে করবে এটা কি। আজ থেকে প্রায় বছর 5 আগের কথা। পুরন্দরের বিয়ের পরপর একদিন এক গ্রীষ্মের রাতে জগিন্দার বাড়ির ছাদে একটা ক্যাম্প খাট পেরে শুয়ে চাঁদের পাশ থেকে ভেসে যাওয়া তাল তাল সাদা মেঘের ভেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা তার মনে নেই। তার ঘুম ভাঙলো কারো একটা পায়ের শব্দে। উঠে বসল জগিন্দার। সামনে দাঁড়িয়ে পুরন্দর। সে যেন বাবার ঘুম ভাঙার অপেক্ষাতেই ছিল। সে জানালো তার আমেরিকা যাওয়া প্রায় ঠিক হয়ে গেছে। সে এক এজেন্টের সঙ্গে কথা বলেছে। পাসপোর্ট, প্যাসেজ মানি আর বর্ডার পেরোনোর ঝক্কি সব সেই সামলাবে। একবার সেখানে পৌঁছতে পারলে সে বলেছে চাকরির ব্যবস্থাও সে করে দেবে। সব মিলিয়ে ঝুলিয়ে সে 35 লাখ চাইছে। বাবা যদি টাকাটা তাকে ধার হিসেবে দেয় তবে সে দেশে ফিরে এসে টাকাটা শোধ করে দেবে। প্রথম ধাক্কায় ক্যাম্প খাট থেকে উল্টে পড়ে যাবার উপক্রম হয়েছিল জগিন্দারের। নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে উঠে বসে চোখ কচলে সে দেখল ছেলে একা নয়, পেছনে তার মাও নিঃশব্দে উপস্থিত সেই দরবারে। সুতরাং বাকিটা বুঝতে আর বাকি রইল না জগিন্দারের। সে বুঝতে পারল যে সময়ে সময়ে বাঁধের জল ধরে রাখার থেকে ছেড়ে দেওয়াতে বিপদের মাত্রা কমে বই বাড়ে না। পরের দিন সকালে চায়ের টেবিলে বসে অঙ্ক কষে জগিন্দার দেখল এত বিশাল অঙ্কের টাকা বার করতে হলে তাকে তার দেশের পৈতৃক খেতি জমিটা বেচে দিতে হবে।
তাছাড়াও কল্যাণীর গয়নাগটিতে হাত পড়বে, মানে যেখানে যা জমানো আছে তার সবই প্রায় ঘর খালি করে দিয়ে দিতে হবে। অবসর গ্রহণের পর সামান্য পেনশনটুকু ছাড়া আর সংসার চালানোর মতো কিছুই থাকবে না তার হাতে। সমস্যা হবে অসুখ বিসুখকে হঠাৎ কোনো বড় টাকার প্রয়োজন পড়লে। তবে ছেলে তো বলেছে যে সে দেশে ফিরে টাকাটা শোধ করে দেবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ভাবলো তার পৈতৃক দোফসলি জমিটাকে তড়িঘড়ি করে বেচে না দিয়ে সে বরং জমিটাকে ব্যাংকের কাছে মর্টগেজ করে ছেলেকে বলবে টাকা ধার নিতে। ছেলেই নয় মাসে মাসে ব্যাংকের ইএমআইটা ভরে দেবে, তাতে তারও গায়ে খুব একটা আঁচ লাগবে না। গয়নাগাটির বিষয়টা ছেলে মায়ের সঙ্গে বুঝে নেবে, তার মাথা ঘামাবার দরকার নেই। যাই হোক, টাকা জোগাড়ের এক গ্রহণযোগ্য দিশা পেয়ে বেশ খুশি খুশি লাগছিল যোগিন্দারের। বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে ঘটতে থাকবে। ছেলে বলেছে আমেরিকায় নাকি মাসে দেশি মুদ্রায় 3 থেকে 4 লক্ষ টাকা কামাবে সে। যোগিন্দার আজ অবসর গ্রহণের দোরগোড়াতে এসেও এত টাকা কামাবার কথা ভাবতেও পারে না। পুলিশ মহলে তার বদনাম এই যে সে এত বছর পুলিশ চাকরি করেও এখনো ভাড়া বাড়িতে থাকে। তবে পুরন্দরের কথা ভাবলে গর্ব অনুভব করে যোগিন্দার। ভাবে কল্যাণী সততই রত্নগর্ভা, সে যা করতে পারেনি ছেলে এবারে তা করে দেখাতে চলেছে, আমেরিকায় প্রবাসী হতে চলেছে। ওদিকে পুরন্দর পায়েলকে বিয়ের দিন 7 পরেই তাকে তার বাপের বাড়িতে রেখে দিয়ে আসে। বলে সে আমেরিকায় চলে গেলে পায়েল এখানে একা কি বা করবে, তার চেয়ে বরং বাপের বাড়িতে থেকেই পড়াশোনা করবে। সে আমেরিকা থেকে ফিরে এসেই বড় ওকে নিয়ে আসবে। প্রস্তাবটা বেশ পছন্দ হয় যোগিন্দারের। সত্যি তো, এখানে একা বউটা কি বা করবে। তবে তার ভাবতে অবাক লেগেছিল যে পায়েল কিন্তু বাপের বাড়ি চলে যাবার পর এখানে একবারের জন্যও আসেনি বা ফোন করেনি। যোগিন্দারের জানা নেই ছেলে তার বউকে কি শিখিয়ে দিয়ে গেছে। দেখতে দেখতে মেরাপের নিচে বসার জায়গাটা অতিথি সমাগমে ভরে উঠেছে। অনেকে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাইকে শরবতের গ্লাস দেওয়া হয়েছে। সমবেতদের কোলাহলে কারোর কথাই স্পষ্ট শোনা যাচ্ছে না, কথা বলতে হলে গলা তুলে কথা বলতে হচ্ছে। সবাইকার একই প্রশ্ন, পুরন্দর কখন এসে পৌঁছবে? তাকে দেখতে, তার সঙ্গে কথা বলতে, আমেরিকা সম্বন্ধে জানতেই তো আজকে তাদের এখানে আসা। তাছাড়া জিভে জল আনা ডান হাতের কাজ তো আছেই। কল্যাণী একবার যোগিন্দারের কাছে এসে পায়েলকে আজকের আনন্দ অনুষ্ঠানে কেন নিয়ে আসা হয়নি এই বলে অভিযোগ করে গেছে। কিন্তু যোগিন্দার তো বউয়ের বাপের বাড়ি চেনে না, আর তার ফোন নম্বরও তার কাছে নেই। এ সবই আসলে পুরন্দরের কারসাজি। সে নিজেই আজ এতদিন হয়ে গেছে আমেরিকায় গেছে, একবারের জন্যও বাড়িতে ফোন করে কথা বলেনি, জানায়নি যে সে সেখানে কিভাবে পৌঁছেছে, কোথায় থাকে, কি করে, কি খায়, কত জমায়, কত কামায়। সবটাই কেমন একটা কুয়াশাচ্ছন্ন। অবশ্য এটাই এ প্রজন্মের রীতি, বাবা মাকে আড়ালে রাখা, পাছে তারা কিছু চায়। বেলা প্রায় 1টা। যোগিন্দারকে অবাক করে দিয়ে হঠাৎ গেটের সামনে এসে থামলো একটা সাদা এসইউভি। গাড়ি থেকে নেমে এলো 2জন ব্যাংকের রিকভারি এজেন্ট। ব্যাংক পুরন্দরকে বহুবার নোটিশ দিয়েও মাসিক ইএমআই আদায়ে অক্ষম। প্রদত্ত ঠিকানায় যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি। তারা খবর পেয়েছে যে আজকে ঋণগ্রস্ত পুরন্দর নাকি আমেরিকা থেকে দেশের বাড়িতে ফিরছে, সেখানে মস্ত বড় উৎসবের আয়োজন করা হয়েছে। তা বেশ, কিন্তু এসব তো আর মাসের পর মাস ব্যাংকের টাকা আত্মসাৎ করে চলতে পারে না। তাই তারা ব্যক্তিগতভাবে তাকে নোটিশ ধরাতে এসেছে। এদিকে পুরন্দরের আসতে সময় লাগছে দেখে আর সামগ্রিক পরিস্থিতির বেসামাল বুঝে যোগিন্দার ততক্ষণ লঙ্গর চালু করে দিতে বলল, যাতে লোকজন খাওয়ার দিকে মন দেয়। খাওয়া হয়ে গেলে অনেকেই আর থাকতে চাইবে না। যোগিন্দার ভাবল, সে যখন ছেলের সাথেও নেই, পাঁচেও নেই, তাই তার এত লোকের কাছে কৈফিয়ত দেবারও ইচ্ছে নেই। এই ভেবে সে একটা চেয়ার টেনে গেটের একটা কোণে এসে বসে পড়ল। এতক্ষণে অতিথিরা ভুলে গেছে যে তারা কার কারণে বা কোন উপলক্ষে এখানে এসেছে। তারা তখন সামনে
তাদের পরিবেশন করা সুস্বাদু চব্য চস্য লেহ্য পেয়র নানা উপাদানে নিবিষ্ট হয়ে পড়েছে। চারিদিকে শুধু হাপুস হুপুস সুলুত সুলুত শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। প্রদীপের শিখাটাকে খানিকটা উস্কে দিতে যোগিন্দর মাইকের গানের শব্দের মাত্রাটা আরো কয়েক ঘাট বাড়িয়ে দিল, যাতে সেই শব্দকল্পদ্রুমে খাওয়া শেষ হলেই লোকে এখান ছেড়ে পালায়। কিন্তু ওই যে বলে না, ধম্মের কল বাতাসে নড়ে। সবার পাতে সবে মাছের পদের পরিবেশনের শেষে মাংসের পদটা এসে পড়েছে, অমনি হুটার বাজিয়ে একটা পুলিশের ভ্যান বাড়ির সামনে এসে দাঁড়ালো। কি একটা চেঁচিয়ে বলল, আরে পুরন্দর এসে গেছে। ব্যাস, যে যেখানে ছিল খাবার থালা ছেড়ে হুড়মুড়িয়ে দৌড়ে গেটের সামনে এসে জড়ো হলো। একদিকে অতিথি অভ্যাগতরা, অন্যদিকে লোকাল টিভি চ্যানেলের ক্যামেরাম্যান আর সাংবাদিকেরা, অপরদিকে ব্যাংকের রিকভারি এজেন্টদ্বয়, এছাড়া নিজেদের আত্মীয় স্বজন পাড়াপড়শি তো আছেই। সবাই যেভাবে হুমড়ি খেয়ে পুরন্দর দর্শনের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছে, তাতে মনে হচ্ছে সে যেন অলিম্পিক্সে আমেরিকা থেকে সোনা জয় করে দেশে ফিরেছে। পুরন্দরের মা এগিয়ে এসে তার মুখ মিষ্টি করাতেই শুরু হলো টিভি চ্যানেলের প্রশ্ন পর্ব। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে জানালো তার আমেরিকা যাওয়ার করুণ কাহিনী। 35 লক্ষ টাকা আগাম দিয়ে এক এজেন্ট তাকে কলকাতা থেকে প্রথমে পাঠায় ব্যাংকক হয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। সেখানে একদিন থাকার পর তাকে সেখান থেকে সে পাঠায় হংকং এয়ারপোর্টে লেওভার করে মেক্সিকো সিটিতে। মাঝে ইমিগ্রেশন নিয়ে সময় লাগে প্রায় 40 ঘন্টা। এ পর্যন্ত তার একরকম ভাবে কাটে। এরপরে তাকে প্রথমে ট্রেনে করে মেক্সিকোর বর্ডার সিটি তিজুয়ানায় নিয়ে যায়। তারপর গাড়িতে করে একটা জলা জংলা জায়গায় নিয়ে গিয়ে বলে রাতের অন্ধকারে ফোনে টর্চ জেলে জলাটার হাঁটু জল নিজে নিজে পেরিয়ে ওপারে গিয়ে মাইল 10 উত্তরে হাঁটলেই সে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরে পৌঁছে যাবে। সেখানে এক লোকাল এজেন্ট তার সঙ্গে দেখা করবে, সেই সব বাকি ব্যবস্থা করে দেবে। তবে পুরো পথটাই তাকে মাথায় হুড তোলা জ্যাকেট আর চোখে রোদ চশমা পরে তবেই হাঁটতে হবে। এছাড়া বেশি কথা কারোর সঙ্গে বলা চলবে না। পুরন্দর বলে চলল। এরপর শুরু হয় আমার আমেরিকা প্রবাসের আসল মজা। স্থান হয় মাইগ্রেন্ট ক্যাম্পে। রাস্তার ধারে খোলা মাঠে একই ক্যাম্পে আরো 5 জন আমারই মতো ইলিগাল ইমিগ্রেন্টের সঙ্গে রাত্রিবাস। বেশ কিছুটা দূরে পাবলিক ওয়াশরুম ব্যবহার করে সারাদিন পথে পথে কাজের খোঁজে ঘুরে বেড়ানো, দিনে পাবে বা ইটারিতে ডিশওয়াশিং এর কাজ করা, মাঝে কিছুদিন কুরিয়ারের কেরিয়ার আর জেনিটার বা সুইপারের কাজ করা, হাত পা জমে যাওয়া ঠান্ডায় কোলমিট বার্গার বা হটডগ খাওয়া। তবে বেশিরভাগ দিনেই অনাহারে অর্ধাহারে উপবাসে দিন কাটত, কারণ আমার সামান্য ধনে সেখানে দুবেলা পেট পুড়ে খাওয়া সম্ভব নয়। এরপরে আছে ড্রাগেটিক আফ্রিকান ইলিগাল ইমিগ্রেন্টদের সঙ্গে রাত্রিবাস। উইডসের পোড়া ধোঁয়া নাকে গেলে মনে হবে ব্রহ্মতালু ফুটো হয়ে যাবে। মাঝে মাঝে পুলিশ রেড করলে পালিয়ে বেড়ানো বা লুকিয়ে থাকা। উফ, সে এক নারকীয় অভিজ্ঞতা। ফিরতে ইচ্ছে থাকলেও দেশে ফিরতে পারছি না। ইমিগ্রেশন অথরিটি জানতে পারলেই সোজা জেলে ভরবে। দেশে ব্যাংক লোন ফেরত দিতে না পারার চিন্তা আমাকে প্রতিদিন ঘুরে ঘুরে খায়। মা বাবার কথা ভেবে রাতে ঘুম ভাঙলে উঠে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদি। ভাবতাম আমার মাটা না আসলে বোকা। আমেরিকা যেতে দেবে না বলে সে রোজ রাতে আমার সঙ্গে ঝগড়া করত। বাবাই ঠিক বুঝেছিল, বলেছিল যা যা যা, একবার ঘুরে আয়, ঘুরে আয়, নিজেই সব বুঝতে পারবি। আর 35 লাখ টাকার ব্যাংক লোন, ওরে বাবা, আমি মরলে আমার জমানো টাকাগুলো তুই পাবি, আর তা না হলে আমি বেঁচে থাকতেই তুই পেয়ে যা, ধরে নে তুই তো এখন পেয়ে গেলি, এসবই তোর টাকা, তোর দরকারই ব্যয় হলো। আজকে বাবার কথার গভীরতাগুলো যে কত বেশি তা হাড়ে হাড়ে বুঝতে পারছি। কিন্তু অনেক দেরি হয়ে গেল। আর একজন সাংবাদিক প্রশ্ন করলো, তাহলে দেশে ফিরে এলেন কি মনে করে? পুরন্দরের চোখটা ছলছল করে উঠল, গলাটা ধরে এলো। সে বলতে থাকলো, গত বছর মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচনের ম্যানিফেস্টো দেখেই বুঝতে পেরেছিলাম এবারে আমাদের মতো ইলিগাল ইমিগ্রেন্টদের কপাল পুড়তে চলেছে। কাজেই ভোটে জিতে এই রাষ্ট্রপতি দ্বিতীয়বার মসনদে বসতেই শুরু হয়ে গেল অপরাধীর তকমা দিয়ে দেশ জুড়ে ইমিগ্রেন্টদের ধরপাকড়।
ধরে নিয়ে এসে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের হাতে পায়ে শেকল বেঁধে রেখেছে, অনেকের মাথার পাগড়ি খুলে নিয়েছে, জেলের কয়েদির মতো ব্যবহার করেছে, অবশেষে একদিন মিলিটারি এয়ারক্রাফটে উঠিয়ে নিয়ে দেশে ফেরত নিয়ে এলো। এয়ারপোর্টে নেমে হাত পায়ের শেকল খুলে প্লেন থেকে নামতে দিয়েছে, শেষে পুলিশ এসকার্ট দিয়ে বাড়ি পাঠিয়েছে। আমার বাবা সবই জানত, কিন্তু আমাকে জনসমক্ষে শাস্তি দেওয়ার জন্যই সে এই মহোৎসবের আয়োজন করেছে। সে দেখাতে চায় যে চাবুক না মেরেও পিঠে কত গভীর গভীর ক্ষত তৈরি করে দেওয়া যায়। বলতে বলতেই আর একটা পুলিশের ভ্যান এসে সেখানে হাজির হলো। তারা সঙ্গে করে একখানা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছে। পুরন্দর দেশ ছেড়ে পালিয়েছিল বলে তারা নাকি তাকে এতদিন ধরতে পারেনি, তবে এই দিনটার জন্য তারা অনেক দিন ধরে অপেক্ষা করেছে। কলেজে পড়ার সময় সে ক্লাসের মধ্যে একটা মেয়েকে যৌন হেনস্থা করে, তারপর মেয়েটার বাড়ির চাপে পড়ে তাকে বাধ্য হয়ে বিয়েও করে। শেষে বিয়ের পর সেই বউকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে তাকে সে চলন্ত ট্রেন থেকে রেল লাইনে ঠেলে ফেলে দিয়ে খুন করে। তারা এখন দাখিল হওয়া সেই দুটো এফআইআর সংক্রান্ত মামলা রুজু করবে। তবে আপাতত তার নিবাস হবে পুলিশ হাজত। কাল সকালে তাকে ফৌজদারি আদালতে দাখিল করা হবে। কগনিজেবল অফেন্স, তাই বেল পাবে না। তার উপরে আবার ব্যাংকের প্রতারণার মামলা তো আছেই। মর্টগেজ করা খেতি জমিটা অবশ্য শেষে ওই ব্যাংকের দখলেই যাবে বলে মনে হয়। পেছনে তারস্বরে বাজতে থাকা মাইকের গান আর বুক ফাটা মায়ের কান্নাকে পেছনে ফেলে আমেরিকা প্রবাসী পুরন্দর শর্মা পুলিশের ভ্যানে বসে ধীর গতিতে এগিয়ে চলল হাজতবাসের ঠিকানায়। শুধু যোগিন্দর হাত তুলে সবাইকে শান্ত হয়ে বসে পেট ভরে খেয়ে যেতে বলল, কারণ অতিথি সৎকারের এমন একটা সুযোগ আর কোনোদিন আসবে বলে তার মনে হয় না। কারণ এই অতিথিরা যে বসন্তের কোকিল, ঘনঘর বর্ষা এদের দেখা মিলবে না। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। ফাগুয়ার রঙে রঙিন বসন্ত উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিলাম। কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে এই নিছক গল্প চ্যানেলটিতে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।